চৌধুরী মেনশনে বলা চলে এক প্রকার ধ্বংসযজ্ঞ চলছে। কিছু সময় পর পর বিভিন্ন জিনিস ভাঙার ও ফেলে দেওয়ার আওয়াজ আসছে। আওয়াজগুলো চৌধুরী বাড়ির বড় ছেলে রিভান চৌধুরী রায়ানের রুম থেকে আসছে। রায়ান আজ তার বাবা মার প্রতি ভীষণ রেগে আছে। রেগে থাকার যথেষ্ট কারণও আছে। তাকে না জানিয়েই আজ তার বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, তাও 7 বছরের একটা মেয়ের সাথে, যাকে সে চেনেও না। ফ্ল্যাশব্যাক। হঠাৎ করে রামিলা চৌধুরী, রায়ানের মা, রায়ানের রুমে এসে একটি কোর্ট পেপার রায়ানের দিকে এগিয়ে দিয়ে বলেন, রায়ান, এই পেপারে সাইন করে দাও। রায়ান একটু অধৈর্য হয়ে তার মার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে রায়হান চৌধুরী, রায়ানের বাবা, রুমে প্রবেশ করে গম্ভীর গলায় বলে উঠলেন, রায়ান, ভদ্রতা বজায় রেখে মা যা বলছে তা করো। রায়ান এবার আরও আশ্চর্য হলো। তবে সে তার বাবা মাকে অনেক শ্রদ্ধা করে, তাই কিছু না বলেই সে চুপচাপ পেপারে সাইন করে দেয়। সাইন করা হয়ে গেলে পেপারটা নিয়ে নিল রায়হান চৌধুরী। বাবা মায়ের এমন আচরণে রায়ান হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, এটা কিসের পেপার ছিল বাবা? উত্তরে রায়হান চৌধুরী বললেন, তোমার ম্যারেজ পেপার, বলতে পারো কাবিননামা। বাবা রাহেন কথায় রায়ানের চোখ বড় বড় করে প্রশ্নসূচক ভঙ্গিতে চেঁচিয়ে উঠল। কে? বলেই সে ছিনিয়ে নিল পেপারটা বাবার হাত থেকে এবং পেপারটা পড়া শুরু করে। যেখানে লেখা ছিল, রিভান চৌধুরী রায়ান ও মেহেরিন রহমান মিরায়ার বিয়ে সম্পন্ন হওয়ার কথা এবং ছেলে ও মেয়ে উভয় অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে তাদের আনুষ্ঠানিক বিয়ে তাদের প্রাপ্ত বয়স্ক হওয়ার পর হবে সেই চুক্তি। তবে তারা দুজন এখন স্বামী স্ত্রী। এমন কিছু দেখে রায়ান নিজেকে ঠিক রাখতে না পেরে চেঁচিয়ে তার মাকে প্রশ্ন করল, এসবের মানে কি আম্মু? আর এই মেয়েকে এমনভাবে বিয়ে দেওয়ার মানে কি? আমার কেবল 17 বছর। রায়ানকে তার মার সাথে চেঁচিয়ে কথা বলতে দেখে রায়হান চৌধুরী রায়ানকে কঠিন গলায় বললেন, রায়ান, আমার সামনে তুমি আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলতে পারো না। মার প্রতি সম্মান রাখো, বিহেভ ইউর সেলফ। আর আমরা যা করছি তোমার ভালোর জন্য। মেয়েটা ভালো পরিবারের মেয়ে, তোমার খালামণির বাসুরের মেয়ে। তার মা বাবা কেউ নেই, মারা গেছেন একটা রোড অ্যাক্সিডেন্টে। মা বাবা ছাড়া মেয়েটা এখন তোমার কালামণিও কালুর সাথে থাকবে, তার ছোট বোনটাকে নিয়ে। প্রতি উত্তরে রায়ান রাগে ফুঁসতে ফুঁসতে বলে, অনাথ বলে কি যাকে থেকে আমার গলায় ঝুলিয়ে দেবে? আমার মতামত নেওয়ার কোনো প্রয়োজন মনে করলে না? এই বিয়ে আমি মানি না। এই মেয়েকে আমি কখনো আমার বউ হিসেবে মানব না। কথাটা বলেই রায়ান পেপারটা ছিঁড়ে ফেলতে যায়। ঠিক সেই সময় রায়হান চৌধুরী রায়ানের হাত থেকে পেপারটা নিয়ে নিলেন এবং কড়া গলায় বললেন, মেয়েটাকে একটা পরিবার দিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আর ছোট মেয়েটাকে তোমার কালামণি লালন পালন করবেন। তোমাকে মানতে হবে। মিরাইয়া এখন তোমার বউ, বিয়েটা কোনো ছেলেখেলা নয়। মানি না বললেই এসব অস্বীকার করা যায় না। মজা আমি করছি না, তোমরা। আমাকে না জেনে আমাকে দিয়ে বিয়ের পেপার সাইন করে নেওয়াটা কি? যা খুশি ভাবতে পারো, তবে মিরাইয়া তোমার বউ, এটাই সত্যি, আর তোমাকে মানতে হবে। ওই মেয়ের বয়স কত? নাচতে নাচতে বিয়ে করে নিল আমাকে, নাচে নেই? তারপর মা বাবা মারা যাওয়ার পর লজ্জা করো না তার? না, সে জানে না যে তার বিয়ে হয়ে গেছে। তার কেবল 7 বছর। মা বাবার মৃত্যুর কান্না ছাড়া সে কিছু বুঝতে পারছে না এখন। আর না বিয়ে সম্পর্কে কোনো ধারণা আছে। এই কারণেই তোমাদের আনুষ্ঠানিক বিয়ে তোমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর দেওয়া হবে। রায়ান অবাক হয়ে তাকিয়ে থাকলো। সে মনে মনে ভাবছিল, বিয়ে হলো তো হলো, তাও 7 বছর একটা বাচ্চার সাথে। ওই মুহূর্তে রায়ান বাবা মার সাথে তর্ক না করে চুপচাপ নিজের রুমে রাগ ঝাড়তে থাকে জড়বস্তুর উপর। কারণ এখন তাদের সাথে তর্ক করে লাভ নেই, তারা বুঝবে না। মধ্যরাতে রায়ান রাগ ঝেড়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল নিজ বিছানায়। নিজের মনে মনে হঠাৎ বলে উঠল, না না না, আমার জীবন আমি এভাবে নষ্ট করব না। আমি আজই এই বারে ছেড়ে চলে যাব। হ্যাঁ, এটাই ঠিক হবে। যেই ভাবনা সেই কাজ। রায়ান তখনই তার ব্যাগপত্র গুছিয়ে বের হয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে।
মনস্থির করলো সে চলে যাবে আমেরিকায় তার আঙ্কেলের কাছে। আর সেই রাতের ফ্লাইটে তার আঙ্কেলের সাথে কথা বলে আমেরিকায় চলে যায়। তার আঙ্কেল সব কিছুর ব্যবস্থা করে দেন। রায়ান তাকে কাউকে জানাতে না করার জন্য তিনি কাউকে সে সম্পর্কে আর কিছু বলেননি। তার বাংলাদেশের এই ঘটনার সম্পর্কে কোনো ধারণা ছিল না। পরদিন সকালে রামিলা চৌধুরী সারা বাড়িতে রায়ানকে খুঁজে না পেয়ে রায়হান চৌধুরীকে জানায়। দুজনই চিহ্নিত ছিল। এমন সময় রায়হান চৌধুরীর ফোন বেজে ওঠে। নাম ভাসছিল তার আমেরিকায় থাকা চাচাতো ভাইয়ের। তিনি ফোন রিসিভ করলে অপর পাশ থেকে ভেসে আসে রায়ানের কণ্ঠস্বর। আমি রায়ান বলছি। আমি আমেরিকায় চলে এসেছি। আমার জন্য কোনো চিন্তা করো না তোমরা। আমি এখানে নিজেকে প্রতিষ্ঠিত করব। আর হ্যাঁ, আমি ওই মেয়েকে বউ হিসেবে মানব না, আর না দেশে ফিরবো কোনোদিন। রায়হান চৌধুরী রেগে রিরি করতে করতে বললেন, আমেরিকায় চলে গেছো মানে? আমেরিকা কি বাংলাদেশের মধ্যে কোনো জায়গা? যদি কোনো বিপদ হতো এত সাহস কিভাবে হলো তোমার, না বলে দেশ ছাড়বা? তোমরাও তো আমাকে না জানিয়ে আমার বিয়ে দিয়ে দিয়েছ। আমার নিজের ভালোর জন্য এর থেকে ভালো উপায় আমার মাথায় আসেনি ওই মুহূর্তে। ফোন স্পিকারে থাকায় রামিলা চৌধুরী কান্না ভরা গলায় বলে উঠলেন, বাবা আমার জেদ করে না, মা অনেক ভালোবাসি, ফিরে এসো দেশে। মায়ের এমন চেঁচামেচি শুনে রায়ানের ছোট ভাই রুদ্র এসে ফোনের কাছে এসে জোরে বলে, ভাইয়া তুমি ফিরে আসো, আমি তোমায় অনেক মিস করছি। ভাই ও মায়ের কথা শুনে রায়ানেরও খারাপ লাগছিল, তবে তার রাগ এখনো কমেনি। তাই সে শক্ত গলায় বলল, রুদ্র, আমার অবর্তমানে আম্মা আব্বুর খেয়াল রাখিস। আর আমি ফিরছি না যতদিন না ওই অনাথ মেয়ের সাথে আমার বিয়ে ভাঙছে। আম্মুকে কান্না করতে না কর, নিজের আব্বুর আর আম্মুর যত্ন নিস। এই বলে রায়ান ফোন কেটে দেয়। এই সম্পূর্ণ কথোপকথন রায়হান চৌধুরী পুরোপুরি নীরব দর্শকের ভূমিকা পালন করেন। তার অনেক হতাশা অনুভব হচ্ছিল তার বড় ছেলের প্রতি। তিনি ফোনটা হাত থেকে পকেটে রাখতে রাখতে বলেন, এসব বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। আর তোমার মধ্যে কেউ আমাকে ওর ব্যাপারে কিছু বলতে এসো না। এই বলে তিনি ওই জায়গা ত্যাগ করেন। সাথে সাথে রামিলা চৌধুরী রুদ্রের বুকে কান্নায় ভেঙে পড়েন। তিনি ছেলের জন্য যেমন চিন্তা করছিল ঠিক তেমনি ভাবছিল মিরায়ার কথা। মেয়েটা জানলো না তার বিয়ে হয়ে গেছে, আর বিয়ের দিনই তার স্বামী তাকে অস্বীকার করে দেশ ছেড়ে চলে গেছে। কি কপাল! যে দিনে বাবা মাকে হারালো সেই দিনেই বিয়ে হলো, আর সেই দিনই স্বামী ছাড়া হয়ে গেল। এইদিকে রহমান বাড়িতে রোকেয়া রহমান, রায়ানের খালা, যিনি মিরায়ার চাচি, ভাসুর ও জায়ের মৃত্যুতে শোকাহত। সকালে কিছু সময় আগে সকল আত্মীয়রা বাড়ি থেকে বের হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময় রোকেয়া বেগম মিরায়া আর সোরায়া যে রুমে ঘুমাচ্ছিল সেই রুমে যায় তাদের দেখতে। দুজনকে ঘুমাতে দেখে তিনি বিছানায় মিরায়ার পাশে বসেন। তিনি মিরায়ার কান্না করা মলিন হয়ে যাওয়া চেহারার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন আর রাতের কথা মনে করতে থাকেন। রাতে রামিলা চৌধুরী মিরায়াকে পুত্রবধূ করার প্রস্তাব রাখলে অনাথ মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে তারা রাজি হয়ে যায় এবং মিরায়ার অজান্তেই তার আঙ্গুলের ছাপ নিয়ে নেয় পেপারে। 7 বছরের মিরায়া বুঝতেও পারল না তার বিয়ে হয়ে গেছে। রোকেয়া বেগমের চিন্তার অবসান ঘটিয়ে তার ফোনটা বেজে ওঠে। নাম ভেসে ওঠে আপা রামিলা চৌধুরীর। তিনি কল রিসিভ করতেই ওপাশ থেকে রামিলা চৌধুরী বলে ওঠে, ক্ষমা করে দিস আমাকে বোন, আমি আমার কথা রাখতে পারিনি। মিরায়াকে আগলে রাখার। রায়ান রাতে রাগ করে চলে গেছে আমেরিকায়। একটানা কথাগুলো বলে রামিলা চৌধুরী হু হু করে কেঁদে ওঠেন। রোকেয়া বেগম কথা শুনে চুপচাপ ফোনটা রেখে দেয়। অশ্রু চোখে একবার মিরায়ার দিকে দেখে এক ফোঁটা পানি ফেলল, তবে আর কিছু বলল না। তিনি অপরাধ বোধে ভুগছিলেন, তাই ঘুমের রাজ্যে থাকা মিরায়ার হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে তিনি কাঁদতে কাঁদতে বললেন, মাফ করে দে মা, তোর ভালো চাইতে গিয়ে তোর অনেক বড় ক্ষতি করে ফেললাম যে।
কথাগুলো বলে তিনি আবার কেঁদে উঠলেন। আর এইদিকে ঘুমন্ত নির্বোধ মিরায়া জানতেও পারল না যে তার জীবন বাঁধা পড়ে গেছে এক অজানা বাঁধনে, যা ছিল তার আত্মার অচেনা এক অঙ্গীকার আর চিরন্তন সত্য। আর অতীত হয়ে পড়ে রইল সেই ম্যারেজ পেপারস আর অস্বীকারকৃত দায়িত্ব যোগসূত্র হয়ে রয়ে গেল। এভাবে কেটে গেল দীর্ঘ 10টি বছর অজানাতেই। রায়ান আমেরিকাতে নিজের পড়াশোনা শেষ করে আর্কিটেকচারের উপর, আর মিরায়া বড় হলো চাচা চাচির কাছে বাংলাদেশেই। 10 বছর পর আমেরিকায় ট্রেডমিলে দৌড়াচ্ছে রায়ান। মনে হচ্ছে যেন সূর্যের আলো ছুঁয়ে গেছে শরীরটাকে। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা দেখলেই চোখ আটকে যায়। উজ্জ্বল ফর্সা গায়ের রং যেন মেঘলা দিনের মাঝে হঠাৎ ঝলসে ওঠা এক টুকরো রোদ। কাঠজোড়া চওড়া যেন নিরাপত্তার এক বিশাল দেয়াল। বুকের গঠন যেন ঘন পেশিতে মোড়া। বুকের মাঝখানে হালকা ফাঁক দিয়ে দেখা যায় টোন্ড বুকে তীব্র পুরুষালী আকর্ষণ। তার পেট 6 প্যাক, অ্যাবস দিয়ে সুস্পষ্টভাবে খোদাই করা একটা নিখুঁত ভাস্কর্যের মতো। শরীরের প্রতিটি রেখা আর পেশি যেন শক্তি আর সৌন্দর্যের নিখুঁত মিলন। গায়ের ঘামে ভেজা মাংসপেশি আরও বেশি আবেদনময় করে তোলে তাকে। চোখে এক ধরনের আত্মবিশ্বাস, ঠোঁটে অলস অথচ রহস্যময় হাসি, যেটা মেয়েদের বুকের ভেতরটা কাঁপিয়ে দিতে পারে। হাঁটার ধরন যেন ছন্দবদ্ধ, কর্তৃত্বপূর্ণ। একটা মেয়ের পক্ষে তার দিক থেকে চোখ সরিয়ে নেওয়া সত্যি অসম্ভব। হঠাৎই ফোনটা বেজে উঠল তার। অতি স্বাভাবিকভাবে আইফোন 16 প্রো হাতে তুলে কলটা রিসিভ করে উত্তর করে। হ্যালো, হু ইজ দিস? অপর পাশ থেকে একজন অচেনা লোক বললেন, Hello, this is David Jackson. Am I talking to Mr. Rivan Chaudhuri Ryan? Yes, you are. Is there anything I can help you with, Mr. Jackson? Mr. Chaudhuri, I am thrilled to inform you that you have been officially nominated for the Most Successful Businessman of the Year award. This resolution reflects your outstanding achievement, leadership, and impact in the business world. Congratulations on this well-deserved honor. রায়ান ঠোঁট প্রসারিত করে সামান্য হেসে ট্রেডমিল থেকে নেমে পাশে ঝুলিয়ে রাখা টাওয়ালটা হাতে নিয়ে শরীরের ঘাম মুছতে মুছতে বলল, Thank you so much for the information. Appreciate it. Mr. Chaudhuri, we will inform your manager about the date and place. We hope your presence in the award show. Please make time for us if it possible. Sure, I'll try my best to come. Thank you for your valuable time, Mr. Chaudhuri. Have a good day. See you. It's all right. কথাটা বলেই রায়ান জিম থেকে বের হয়ে নিচে সোজা তার বেডরুমে চলে গেল ফ্রেশ হতে। রায়ান তার স্বপ্নের বাড়িতে একাই থাকে, তবে তার ডুপ্লেক্স বাড়ি যেন তার শৌখিনতা প্রকাশ করে। এটা এক আধুনিক রাজপ্রাসাদের মতো, চারপাশে সবুজ ও রঙিন ফুলের বাগানে ঘেরা। বাড়িটা অনেক বড়। বিশাল ফটক পেরিয়ে ঢুকতেই প্রথম চোখে পড়ে মার্বেল পাথরে মোড়া ওপেন ড্রাইভওয়ে, যেখানে একসাথে বেশ কয়েকটি গাড়ি পার্ক করা যায়। বাড়ির ভেতরে ঢুকতেই সামনে পড়ে বিশাল ড্রয়িং রুম। উচ্চ ছাদ, ঝাড়বাতি ঝুলছে উপরে। দেয়াল জুড়ে আধুনিক আর্টের শোয়া, আর বসার জন্য লেদার সোফার আরামদায়ক সেট। এর পাশেই রয়েছে একটি সম্পূর্ণ মডার্ন হাই অ্যান্ড কিচেন, বিল্ট ইন ওভেন, আইল্যান্ড কাউন্টার, স্মার্ট ফ্রিজ থেকে শুরু করে সব ধরনের কিচেন অ্যাপ্লায়েন্স, সবই আন্তর্জাতিক ব্র্যান্ডের। কিচেনের সঙ্গে রয়েছে একটি রুচিশীল ডাইনিং স্পেস। বাড়ির উপরের দিকে আছে এক্সক্লুসিভ ইনডোর জিম, আধুনিক সব ফিটনেস যন্ত্রে সুসজ্জিত। দেয়ালে বিশাল আয়না, আর একপাশে স্পিকার সিস্টেমে চলছে রিল্যাক্সিং মিউজিক। শরীর চর্চার জন্য আদর্শ, যেখানে এতটা সময় রায়ান শরীর চর্চা করছিল। মাস্টার বেডরুম, এক কথায় স্বপ্নের ঘর। বিশাল বিছানা, উষ্ণ আলো, ওয়াক ইন ক্লোজেট, আর একটি ব্যক্তিগত বেলকনি, যেখান থেকে দেখা যায় পুরো সুইমিং পুল এলাকা।
অ্যাটাচ বাথরুমটাও বিলাসবহুল, মার্বেল ফ্লোর, জ্যাকুজি, রেইন শাওয়ার আর আলাদা ড্রেসিং এরিয়া। আর বাড়ির পেছনে রয়েছে একটি ব্লু টাইলড সুইমিং পুল, পাশে সানবেড, আর নরম বাতাসে দুলছে পাতাগুলো। রাতে পুলের আলোগুলো জ্বলে উঠলে পুরো এলাকা যেন সিনেমার সেটের মতো মনে হয়। রায়ান বাথরুম থেকে বেরিয়ে নিজের ওয়ার্ডরোবে ঢুকে পরিপাটি করে একটি চারকোণ ব্ল্যাক স্যুট, সাদা শার্ট আর স্লিম টাই পরে নিল। নিখুঁতভাবে চুল সেট করে ঘড়ি পরে সে আজকের দিনের জন্য পুরোপুরি প্রস্তুত। ড্রেস আপ হয়ে নিচে নেমে আসে কিচেনে। আধুনিক কিচেনের পরিচ্ছন্নতা আর নীরবতা যেন সকালে একটা শান্ত পরিবেশ এনে দেয়। সে নিজেই হালকা কিছু রান্না করে স্ক্রাম্বলড এগস, টোস্ট আর কফি। রান্নার পর দ্রুত নিজের খাবারটা শেষ করে। খাওয়া শেষে সে বেরিয়ে যায় গ্যারেজে। কয়েকটা গাড়ির ভেতর থেকে বেছে নেয় তার প্রিয় ব্ল্যাক মার্সিডিসটা। গাড়িতে উঠে মিউজিক অন করে গাড়িটা বেরিয়ে যায় মূল দরজার দিকে। আজকের গন্তব্য রায়ান ইন্ডাস্ট্রিজ, নিজের হাতে গড়ে তোলা কোম্পানি, যেটা এখন অনেক মানুষের কর্মজীবনের কেন্দ্র আর তার নিজের জীবনের গর্ব। বাংলাদেশ। সকালটা একটু থমথমে। ঘুম ভাঙার পর মিরায়া কিছুক্ষণ বিছানায় চুপচাপ বসে থাকে, চোখে মুখে এখনও ঘুমের ছাপ, কিন্তু আজ তার মনে এক অজানা উত্তেজনা। আয়নার সামনে দাঁড়াতেই নিজের প্রতিচ্ছবির দিকে একবার তাকায়। মেয়েটির মধ্যে এমন এক সৌন্দর্য আছে যা চোখে পড়ার মতো নয়, চোখ আটকে রাখার মতো। তার ত্বকটা যেন দুধে আলতা মেশানো, একদম কোমল আর উজ্জ্বল। গালের দুপাশে হালকা লালাপ আভা, আর ডান গালে হাসলে যেটুকু টোল পড়ে তা যেন মিষ্টতার চূড়ান্ত প্রকাশ। তার ঠোঁট দুটো ঠিক গোলাপের পাপড়ির মতো, প্রকৃতভাবে হালকা গোলাপি, কোনো স্বাদ ছাড়াই নজর কাড়া। ঠোঁটের নিচে ডান পাশে একটি ছোট তিল। অন্য কারো হলে হয়তো সাদামাটা মনে হতো, কিন্তু তার ক্ষেত্রে সেটা যেন এক বিশাল পরিচয়ের ছাপ। চোখ না ফেরানোর এই এক কারণ, চোখগুলো বড় ও গভীর, ব্রাউন রং, আর দৃষ্টিতে এক অদ্ভুত মায়া। ঘন পাপড়ি তার চোখকে আরও প্রাণবন্ত করে তোলে। চোখের কোণায় হালকা ঘুম জড়িয়ে থাকলেও সেই চোখে চাপা দুশ্চিন্তার ছায়া স্পষ্ট। চুলগুলো ঘন কোমল, কোমর ছোঁয়া। সকালে এলোমেলোভাবে আরও স্বাভাবিক লাগছে তাকে, কোনো সাজগোজ ছাড়াই স্রেফ হালকা ঘুম ঘুম চেহারায়ও যেন একটা অদ্ভুত আকর্ষণ আছে যা তাকে ভীষণ আপন করে তোলে। সেই সৌন্দর্য চোখ ধাঁধায় না, বরং মন জুড়িয়ে দেয়। আজ তার এইচএসসি রেজাল্ট দিবে, সেই ভেবে ভেতর ভেতর বেশ দুশ্চিন্তায় ভুগছে। মোবাইলটা হাতে নিয়ে বারবার স্ক্রিনের দিকে তাকায়, একটু পরপর চেক করে ওয়েবসাইট খোলা যাচ্ছে কিনা। রেজাল্ট নিয়ে তার মনের ভেতর চলছে নানান ভাবনা। কি হবে যদি আশানুরূপ না হয়, সবাই কি বলবে? কিন্তু বাইরের দিক থেকে এসে চুপচাপ সংযত, এটাই তার স্বভাব। ভেতরের ঝড় সে কারো সামনে সহজে প্রকাশ করে না, কিন্তু আজকের দিনটা তার জীবনে একটা মোড় ঘোরানো দিন হতে পারে। সে জানে না আজকের এই সকাল তাকে কোন দিকে নিয়ে যাবে। মিরায়া ফ্রেশ হয়ে নিজের রুম থেকে বের হয়ে নিচে নেমে এলো ড্রয়িং রুম। সোফায় রোকেয়া বেগম বসে আছেন। মিরায়াকে দেখেই সোফায় তার পাশের খালি জায়গায় ইঙ্গিত করে বললেন, মীরা, এইদিকে এসে বস। মিরায়াকে সবাই ছোট করে মীরা ডাকে। মিরায়া চাচির দিকে তাকিয়ে মৃদু হেসে এগিয়ে গিয়ে সোফার ঠিক রোকেয়া বেগমের পাশের খালি জায়গায় বসতে বসতে বলল, গুড মর্নিং চাচি, কি করছো? কিছু না রে মা, তোদের জন্য নাস্তা তৈরি করে সবে মাত্র বসলাম। ও আচ্ছা, চাচা কোথায় দেখছি না যে? তোর না আজ রেজাল্ট দেওয়ার কথা, তাই তো তোর চাচা সকাল সকাল বাজারে গেছে। রেজাল্ট দেবে তাই বাজারে যেতে হবে? তো কি হবে না, তোর চাচা যাওয়ার সময় বলে গেছে তুই ভালো রেজাল্ট করবি, এটা তার বিশ্বাস তোর ওপর, তাই তো মিষ্টি কিনতে গেছে আগেই।
কথাগুলো রোকেয়া বেগম মিরায়ার মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়ে বললেন। এদিকে মিরায়ার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। যদিও সে জানে সে পরীক্ষা ভালো দিয়েছে, রেজাল্টও ভালো হওয়ার কথা, তবু মনে কিসের যেন একটা ভয় কাজ করছিল। যদি আশানুরূপ ফলাফল না হয় তবে মিরায়া তার ভয় চাচির সামনে প্রকাশ করলো না, শুধু মুচকিয়ে একটু হাসি দিয়ে বলল, আমার রেজাল্টের দিনে আমার থেকে তোমরা দুজন বেশি উৎসাহিত। মীরার কথা শুনে রোকেয়া বেগম মৃদু হেসে উঠলেন। পরক্ষণেই দোতলা থেকে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামতে নামতে সোরায়া, মীরায়ার ছোট বোন, খানিকটা মুখ ফুলিয়ে বলল, তোমাদের সাথে আমি আর কথাই বলবো না। আমাকে ছাড়া কি নিয়ে এত হাসাহাসি করছো? এই যে চলে এসেছে হিংসুটে বুড়িটা। মীরায়া কথাটা বলেই ফিক করে হেসে দেয়, মুখে হাত চেপে। সাথে সাথে চাচি মীরায়ার মাথায় গাঁটটা মেরে সোরায়ার উদ্দেশ্যে বলেন, ওরে আমার ছোট্ট বুড়ি, আমরা তোকে ছাড়া মজা করব এটা তুই ভাবতে পারলি? এদিকে আয়, এদিকে এসে আমার পাশে বস। মীরায়া অমনি হাসি থামিয়ে দিল। আর চাচিকে মীরায়ার মাথায় মারতে দেখে সোরায়া তৃপ্তির হাসি হেসে সোফায় এসে বসলো চাচির অন্য পাশে আর বলল, আর একটু জোরে মারতে চাচি, লাগেনি তেমন মনে হয়। কথাটা বলে মীরায়ার উদ্দেশ্যে ভেঙচি কেটে হওয়ায় একটা চুমু দিয়ে মীরায়াকে সোরায়া আবার বলল, তোমরা চিন্তা করো না তো, মীরা আপু বিলাই মার্কা স্টুডেন্ট, ভালোই রেজাল্ট করবে। মীরায়া সোরায়ার কথা শুনে বলল, এই শয়তান বিলাই মার্কেট স্টুডেন্ট কি আবার? সোরায়া হেসে উত্তর দেয়, আরে বিলাই মার্কা স্টুডেন্ট মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দুজনের খুনসুটি দেখে চাচি হেসে উঠলেন। এমন সময় শফিক রহমান, মীরায়ার চাচা, বাড়িতে প্রবেশ করলেন। চাচাকে দেখে মীরায়া সোয়ারার দৌড়ে চাচাকে জড়িয়ে ধরল। শফিক রহমানও দুই মেয়ে ভাতিজিকে জড়িয়ে নিলেন বুকে আর বললেন, আসতে কি দেরি হলো আমার নাকি? কিছু কি মিস করলাম? আমাকে ছাড়া সবাই এত খুশি যে। মোটেও না, একদম ঠিক সময় এসেছো। দুজন আরেকটু হলেই তর্ক জুড়ে দিত। রোকেয়া বেগমের কথা শুনে শফিক রহমান মীরায়া আর সোরায়ার দিকে চোখ ছোট করে তাকাতেই দুজন চোকাচোকি করে কি যেন একটা ভেবেই চাচাকে ছেড়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে বলল, আরে আমরা তো মজা করছিলাম না চাচা, তেমন কিছু না। দুজনের এমন হঠাৎ পরিবর্তনে রোকেয়া বেগম ও শফিক রহমান দুজন শব্দ করে হেসে উঠলেন। চাচা চাচিকে তাদের উপর হাসতে দেখে মীরায়া সোরায়াও হেসে ফেলল। হাসি মুখ নিয়েই রোকেয়া বেগম বললেন, অনেক হাসাহাসি হয়েছে, এবার চলো নাস্তা করতে হবে তো নাকি? কথাগুলো বলে রোকেয়া বেগম শফিক রহমানের হাত থেকে বাজার ভর্তি ব্যাগ নিয়ে রান্নাঘরে রাখতে চাইলেন। তবে শফিক রহমান তাকে বাজারের ব্যাগ না দিয়ে রোকেয়া বেগমের কাছে এসে বললেন, আমি থাকতে আমার স্ত্রী কেন বোঝা বইবে? রোকেয়া বেগম শফিক রহমানকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সোরায়া মীরায়ার দিকে তাকিয়ে একটু লজ্জা পেয়ে বললেন, মেয়েদের সামনে কি শুরু করেছো? চাচা চাচি খুনসুটি দেখে সোরায়া মীরায়া দুজন দুজনকে দেখে মুচকি হেসে একসাথে গেয়ে উঠল। রোকেয়া বেগম আরো লজ্জা পেয়ে মৃদু চেঁচিয়ে উঠে বললেন, তবে রে, খুব পেকে গেছিস, তাড়াতাড়ি গিয়ে খেতে বস এক্ষুনি। এই বলে তিনি রান্নাঘরে চলে গেলেন। তার পেছন পেছন শফিক রহমান ও বাজার ভরা ব্যাগ নিয়ে রান্নাঘরে গেলেন। তারপর সবাই একসাথে বসে সকালের নাস্তা শেষ করলো। ঘড়ির কাঁটা ঠিক 11টা ছুতেই মীরায়ার বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। মোবাইলের স্ক্রিনে আঙ্গুল কাঁপছে হালকা, চোখে মুখে এক ধরনের টেনশন আর আশার মিশেল। এইচএসসি রেজাল্ট, যার জন্য এতদিন অপেক্ষা। সার্ভার ভীষণ স্লো, বারবার রিলোড দিতে দিতে অবশেষে স্ক্রিনে ভেসে উঠল তার রেজাল্ট, জিপিএ 5.00। সে প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, চোখে পানি চলে এলো, কিন্তু হাসি থামাতে পারল না। মোবাইলটা হাতে নিয়েই দৌড়ে চলে গেল চাচির কাছে। চাচি আমি জিপিএ 5 পেয়েছি। রোকেয়া বেগম চুপ করে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর যেন হঠাৎ আবেগে আটকে গেলেন। চোখে পানি, মুখে প্রশান্তির হাসি, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন মীরায়াকে। আল্লাহর রহমত রে মা, আমার মেয়ে পেরেছে।
শফিক রহমান পাশের ঘর থেকে ছুটে এলেন, হাতে ছিল চোখের চশমা। রেজাল্ট শুনে তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর গর্বভরা গলায় বললেন, তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস মা। আজ তোর জন্য বুকটা গর্বে ভরে গেছে। ছোট বোন সোরায়া পেছন থেকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, তুই তো দেখি একদম বিলাই মার্কা। না, আই মিন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট আপু। পুরো ঘরে তখন এক আনন্দের আবেশ, এক হালকা কান্না, হাসি আর গর্বের মিশ্র অনুভূতি ছড়িয়ে পড়েছে। মেয়েটা চুপচাপ একবার জানালার বাইরে তাকালো। আজকের সকালটা আর 10টা দিনের মতো না। আজ সে নিজের জায়গায় দাঁড়িয়ে গর্ব করতে পারছে, নিজের উপর বিশ্বাস করতে পারছে। সামনে আরও অনেক পথ এখনও পেরোনো বাকি। তার স্বপ্ন যে এর চেয়েও অনেক বড়, যা তাকে ভীষণ করে টানে। আমেরিকা, সকাল 8:10। আমেরিকার ব্যস্ততম শহরে অবস্থিত রায়ান ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে তখন যেন একটু অন্যরকম ব্যস্ততা। রায়ান ইন্ডাস্ট্রিজ এর হেড অফিসের কাচের দরজার ওপাশে একে একে কর্মীরা ঢুকছে। অন্য দিনের চেয়ে আজ একটু বেশি উত্তেজনা। একটি অভ্যন্তরীণ সূত্রে ছড়িয়ে পড়েছে খবর, রায়ান নিজে আসছে আজ। নওরিন রিসিপশন ডেস্কে বসে মনোযোগ দিয়ে সাজগোজ করছে। হঠাৎ দরজার ওপাশে কালো মার্সিডিজ থামে। দরজা খুলে নামলেন রায়ান। কালো রঙের স্যুট, কালো টাই, চোখে মুখে একরকম আত্মবিশ্বাস আর একরাশ চিন্তার ছাপ। এক ঝলকেই অফিস জুড়ে নীরবতা। নওরিন, রিসিপশন ডেস্কের এক্সিকিউটিভ, আস্তে বলে উঠল, উনি এসেছেন আজ অনেক দিন পর। তানভীর, ফাইন্যান্স ডিপার্টমেন্টের জুনিয়র অ্যানালিস্ট, চশমার ফাঁক দিয়ে দেখে বলল, মানে বায়ান স্যার, লাস্টবার তো সোজা সিঙ্গাপুর থেকে ভিডিও কলে মিটিং করেছিলে। আজ যে কিছু একটা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। গার্ডরা তাড়াহুড়া করে দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করে রায়ান। মুখে একরকম অন্যমনস্ক দৃঢ়তা। কেউ কিছু বলতে সাহস করল না। সবাই শুধু তাকে উদ্দেশ্য করে গুড মর্নিং স্যার বলছিল। রায়ান কাউকে থামিয়ে কথা না বলে সোজা চলে গেলেন এক্সিকিউটিভ বোর্ডরুমে। সেখানে আগে থেকেই বসে আছেন অন্যান্য সিইও, ডিরেক্টরস আর চিফ স্ট্র্যাটেজি অফিসার। রুমে ঢুকেই রায়ান বললেন, We have expanded in Dubai, Singapore, Berlin, but there's one place we have overlooked for too long. My own home. রায়ান চেয়ার টেনে বসে বললেন, আজকের আলোচ্য বিষয় বাংলাদেশে আমার নতুন শাখা। আমি মনে করি সময় এসেছে আমাদের শিকড়ে ফিরে যাওয়ার। ওখানকার ম্যানুফ্যাকচারিং পটেনশিয়াল, স্কিল লেবার এবং লোকাল মার্কেট সব মিলিয়ে একটা পারফেক্ট সময়। ডিরেক্টর জনসন একটু চিহ্নিত মুখে বললেন, Do you think the infrastructure and regulation well supported of standards, Mr. Ryan? রায়ান এক পলক তাকিয়ে বললেন, That's what we're going to build. Not just a branch, a model. Something sustainable, ethical and scalable. I'll personally oversee the first 6 months. I want this to be our benchmark unit in South Asia. ঘরে পরিবেশ তখন উত্তেজনায় গরম। কেউ কেউ চোখাচোখি করলো, কেউ মাথা ঝাঁকালো সম্মতিসূচকভাবে। রায়ান প্রজেক্টর চালু করে একখানা ম্যাপ দেখালেন। বাংলাদেশ, ঢাকার উত্তরা, নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল জোন এবং চট্টগ্রাম বন্দরের 3টি অঞ্চল ঘিরে মার্ক করা হয়েছে। রায়ান মিটিংয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলল, I want to establish a branch there. Manufacturing and R&D combined. We have the manpower, the potential and the cultural intelligence. What you lack, we'll build. বোর্ডের সদস্যরা একে একে প্রশ্ন ছুড়ে দিলেন। We are taking about a country with unstable religion and a complicated tax structures. Are you sure? Yes, because I know the people. I grew up there. And I believe if we invest the right way with training, infrastructure and a long-term vision, we won't just make profit, we'll make impact. সারা, অপারেশন ডিরেক্টর, শান্ত গলায় বললেন, What about political wordless labor lies? We will work with local advisors. I have already spoken to a few.
It will not be easy, but it will be meaningful. Anyway, I'm not asking, I'm stating. You just have to decide whether you want to be a part of it or not. এক মুহূর্ত নীরবতা, তারপর বোর্ডরুমের আলো নিভে গেল প্রেজেন্টেশন শেষে। সারা, অপারেশনস ডিরেক্টর, চুপচাপ বললেন, I always believe you do something big back home. রায়ান হালকা হাসলেন। It's not just a business, it's personal. বোর্ডরুমের বাইরেও তখন চাপা উত্তেজনা। সবাই বুঝতে পারছে কিছু একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। বোর্ড মিটিং শেষে রায়ান বের হতেই করিডোরে দাঁড়ানো কর্মীরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো। নওরিন নিচু স্বরে বলল, উনি বাংলাদেশের কথা বললেন বুঝি? হ্যাঁ, আমি স্লাইডে দেশের ম্যাপ দেখেছি, মনে হয় ওখানে নতুন ব্রাঞ্চ হবে। আলিয়া, আইটি ডিপার্টমেন্ট থেকে আসা এক প্রবাসী বাংলাদেশি কর্মী, হেসে বললেন, ফাইনালি সামওয়ান ইজ টকিং আস সিরিয়াসলি। আই ডিড অ্যাপ্লাইড ফর রিঅ্যাকশন ইন এ হার্টব্রেড। বাংলাদেশের মাটিতে খুব শিগগিরই উঠতে পারে রায়ান ইন্ডাস্ট্রিজের পতাকা। সন্ধ্যায় নিজের রুমে বসেছিল রায়ান। এমন সময় হঠাৎ রায়ানের ছোটবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড মাহির ফোন করে। কলটা রিসিভ করে রায়ান। কি অবস্থা দোস্ত, কেমন আছিস? ভালো ছিলাম, আর তুই ফোন দিলি। এখন কেমন থাকবো দেখতে হবে। তুই কি ভালো কিছু বলতে পারিস না? এত তেরামি কেন করিস? আচ্ছা বাদ দে, এবার বল কি হয়েছে? এই সময় কল হঠাৎ? একটা গুড নিউজ আছে, আমার বিসিএস ক্লিয়ার হয়ে গেছে দোস্ত। আমি এখন বিসিএস ক্যাডার। ঢাকার একটা বড় কলেজের প্রফেসর হিসেবে চাকরি হয়েছে, কিছুদিনের মধ্যেই জয়েনিং। বাহ, জোস তো। কলেজের ব্যাক বেঞ্চের এখন বিসিএস ক্যাডার। ওয়াও, আমারটা নকল করে পরীক্ষা পাশ করা স্টুডেন্ট ছিলি তুই। কথাগুলো বলেই রায়ান সজোরে হেসে ওঠে। মাহির রায়ানকে তার উপর হাসতে দেখে খানিকটা বিরক্তি নিয়ে বলে, তোর শালা, এখনো কলেজ জীবনে পড়ে আছিস কেন? বাংলাদেশ ছেড়ে গেছিস 10 বছরের বেশি সময় হচ্ছে, অথচ অতীতেই পড়ে আছিস কেন রে? নিজের পিচ্চি বউকে মনে পড়ে নাকি? মাহিরের কথা শুনে রায়ানের হাস্যোজ্জ্বল মুখটা কালো হয়ে গেল। রাগ যেন মাথায় চড়ছে। রাগে গলায় চেঁচিয়ে রায়ান বলল, তোকে কতবার বলবো ও মেয়ের কথা না বলতে? আমার কোনো বউটাও নাই, বুঝতে পারছিস না? জাস্ট ওয়েট, বাংলাদেশে ফিরে তোর সাথে সব হিসাব মেটাবো। রায়ানের মুখে মাহির বাংলাদেশের ফেরার কথা শুনে চকিতে বলল, ভাই তুই দেশে ফিরছিস? কবে, কেন, কোথায়? মাহিরের এমন আশ্চর্য হওয়া দেখে রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একসাথে এত প্রশ্ন? সামান্য থেমে আবার বলল, হ্যাঁ, আমি দেশে ফিরছি। অনেকদিনের পুরোনো একটা হিসেব মেলানোর বাকি। মাহির খানিকটা চমকে বলে ওঠে, হিসেব? কিসের হিসেব? কার সাথে হিসেব? আচ্ছা তুই কি ভাবির জন্যই দেশে ফিরছিস? মাহিরের মুখে ভাবি শব্দটা শুনে রায়ান আরও রেগে যায়। দাঁত কটমট করতে করতে বলে, ওই কুত্তা, কে তোর ভাবি? দেখছিস জীবন আমার সাথে? খুব শখ মনে হয় ভাবি টাকার, তাই না? আজব তো, তোর বউ আমার তো ভাবি হবে না। তোদের কি ডিভোর্স হয়েছে? আর তোর বউকে আমি কিভাবে দেখবো? তুই তো নিজেই নিজের বউকে দেখাস নাই। ডিভোর্স হয়নি তো কি হয়েছে? হয়নি, তবে হবে। দেশে ফিরে কথা হবে তোর সাথে। রাখ এখন ফোন, ভালো লাগছে না, বাই। কথাটা বলেই রায়ান কলটা কেটে দেয়। এক মনে কি যেন ভাবতে ভাবতে বেলকনির দিকে এগিয়ে আকাশের দিকে তাকিয়ে সাবলীলভাবে বলে উঠল, মাই ফাকিং পিচ্চি বউ, তোর নীরব অস্তিত্ব আমাকে ভীষণ চালাচ্ছে। দেশে ফিরে রায়ান চৌধুরী তোমার অস্তিত্ব কাকে মুছবে? 10টা বছর তোমার জন্য নিজের পরিবারের থেকে দূরে আমি, এর সত্য নিতে হবে। ইয়োর এক্সিস্টেন্স ইজ কিলিং মাই হ্যাপিনেস অ্যান্ড পিস। চোখ বন্ধ করলে তোমার সাথে বাধা পড়ে থাকে সে অতীতের কালো রাত আমার ঘুম হারাম করে দেয়। ঠিক যতটা সহজে আমার জীবনে প্রবেশ করেছিলে, তার থেকে অনেক সহজে আমার জীবন থেকে বের হয়ে যাবে। আই সোয়ার, মাই লিটল ওয়াইফ। মুখে এক অন্যরকম হাসি নিয়ে কথাগুলো বলে রায়ান তার ম্যানেজারকে কল করে বাংলাদেশের নতুন শাখা স্থাপন করার অফিসিয়াল নোটিশ দিতে বলে। কোম্পানির অভ্যন্তরীণ চ্যানেলে একটি ঘোষণাপত্র যায়। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, Rayan Industries is proud to announce the upcoming establishment of its South Asian headquarters in Dhaka, Bangladesh.
a center for innovation, manufacturing, and talent development. From home for the world, রায়ান চৌধুরী, ফাউন্ডার। জিপিএ 5 পেয়ে তো মহা খুশি মিরায়া। তার মনে হচ্ছে সে যেন তার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে গেছে। এখন প্রায় রাত 8টা বাজে। মিরায়া তার চাচা চাচির রুমে যায়, কারণ সোরায়া তাকে রুমে যাওয়ার আগে বলে গেছে চাচা চাচি ডেকেছে মিরায়াকে। মিরায়া দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো, চাচি। আয় মীরা, ভিতরে আয়। চাচির কথার মতো মিরায়া রুমে প্রবেশ করে দেখলো তার চাচাও পাশেই বসে আছেন। সামান্য ঘাবড়ে গিয়ে মিরায়া বলল, কি হয়েছে, তোমরা এমনভাবে বসে আছো যে? মীরা মা, এইচএসসি তো কমপ্লিট, এবার কি করবি কিছু ভেবেছিস? মিরায়া চাচির প্রশ্ন শুনে কোনো স্বাভাবিকভাবেই উত্তর করে। রোকেয়া বেগম এবং শফিক রহমান দুজনে দুজনের দিকে চোখাচোখি করেন। তাদের চোখে যেন এক অজানা দুশ্চিন্তা দেখা যাচ্ছে। মীরা, ঢাকা গিয়ে তুই একা একা কিভাবে থাকবি? আর তোকে একা ঢাকা পাঠিয়ে আমরা কিভাবে নিশ্চিন্তে থাকবো বল মা? মিরায়া চাচির কথার প্রতি উত্তর করার আগে রোকেয়া বেগমের ফোন বেজে উঠল। নাম ভাসলো আপা, অর্থাৎ রামিলা চৌধুরীর। কলটা রিসিভ করে রোকেয়া বেগম আর কথা বলতে শুরু করেন। কথা বলার এক পর্যায়ে তিনি মিরায়ার রেজাল্ট আর ঢাকায় গিয়ে পড়ার বিষয়টিও বললেন। আসলে ছেলের দায়িত্ব অস্বীকারে রামিলা চৌধুরী ভীষণ লজ্জিত ছিলেন, তাই তিনি শাশুড়ি মা হিসেবে মিরায়ার খবর নিতেন। তিনি মিরায়াকে অনেক স্নেহ করেন। মিরায়াও তার বর্তমান প্রথম মা বলতে চাচিকে আর দ্বিতীয় মা হিসেবে রামিলা চৌধুরীকে চেনে, যদিও এই সম্পর্কের গভীরতা সে জানে না। মিরায়া চাচির হাত থেকে ফোনটা নিয়ে বলল, মামুনি কেমন আছো? আমি জিপিএ 5 পেয়েছি। তুমি একটু চাচা চাচিকে বোঝাও না আমাকে যেন ঢাকা যেতে দেয় প্লিজ। আমি ভালো আছি মা। আচ্ছা রোকায়াকে দাও, আমি বলে দিচ্ছি। মিরায়া মুখে একটু হাসি নিয়ে রোকেয়া বেগমের দিকে ফোনটা এগিয়ে দিল। রোকেয়া বেগম ফোনটি নিয়ে কানে ধরলেন। রোকেয়া, এক কাজ কর, মিরায়াকে আমাদের কাছে ঢাকায় পাঠিয়ে দে। এখানে থাকতে ওর কোনো সমস্যা হবে না, আমি কথা দিচ্ছি। মেয়েটাকে আগলে রাখার যে দায়িত্ব আমি নিতে চেয়েছিলাম তা তো পারিনি। ও না হয় এ বাড়িতে আমাদের মেয়ে হয়ে থাকবে। রুদ্র আছে, তোর দুলাভাই আছে, মিরায়ার কোনো সমস্যা হবে না। আপা, কথা তো সেটা নয়, তোমাদের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। মীরা ঢাকা গেলে যে সোরায়া ও ওখানে থাকতে চাইবে না। দুই বোন যে এক আত্মার মতো। ও তো কলেজে ভর্তি হবে এই বছর। তাহলে সোরায়াকেও সাথে পাঠিয়ে দে। সোরায়াকে এখানে একটা কলেজে ভর্তি করে দিব আমরা। আর মিরায়া ভার্সিটিতে পড়াশোনা চালাবে। মাঝে মধ্যে তোরা এলি, ওরা গেল চট্টগ্রামে, একই তো। রোকেয়া বেগম কিছু বলার আগে শফিক রহমানের দিকে তাকিয়ে তার সম্মতি চাইলেন। শফিক রহমানের চোখের ইশারায় সম্মতি দেখে রোকেয়া বেগম বললেন, ঠিক আছে আপা, তাহলে ওরা তোমাদের কাছেই থাকবে। রোকেয়া বেগমের কথা শুনে রামিলা চৌধুরী ভীষণই খুশি হলেন। আর এদিকে মিরায়া তো খুশিতে গদগদ হয়ে চাচিকে জড়িয়ে ধরে ফোনের কাছে মুখ নিয়ে বলল, থ্যাংক ইউ মামুনি, আমি থাকবো তোমার কাছে, সত্যি বলছি, অনেক লক্ষ্মী হয়ে থাকবো। আর আমি বনুকেও দেখে রাখবো আমার। মিরায়া মনের সুখে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল, ফোনটা চাচিকে দিয়ে। রুমে ঢুকেই সোরায়াকে বিছানা থেকে উঠিয়ে ওর হাত ধরে ঘুরতে শুরু করলো আর বলতে লাগলো, বনু রে, আমরা ঢাকায় যাচ্ছি। এবার আমি ঢাকায় গিয়ে আমার স্বপ্ন পূরণ করতে পারবো। ঢাকায় গেলে মন তো বাইক রাইড করতে পারবে। ইয়া। মিরায়ার কথাগুলো কানে যেতেই সোরায়াও খুশিতে চিৎকার করলো, কি সত্যি আপু, আমরা ঢাকা যাচ্ছি? ইয়াহু! সকালে তাদের রুদ্র ঢাকায় নিয়ে যেতে আসবে, তাই দুজনে রাতেই নিজেদের জিনিসপত্র গুছিয়ে নেয়। অন্যদিকে রোকেয়া বেগম ও শফিক রহমানের মনে এক গভীর চিন্তা। তারা ভাবছেন মেয়েকে ওর শ্বশুরবাড়ি পাঠাচ্ছে, অথচ মেয়েটা তার জানাই নেই শ্বশুরবাড়িতে তার স্বামীর উপস্থিতি নেই।
তারা ভাবতে থাকে মিরায়াকে তার অতীত সম্পর্কে জানালে সে কি তার চাচা চাচিকে অপরাধী ভাববে। মেয়েটাকে কি সব সত্যি জানানো উচিত? এসব ভাবতে ভাবতেই রাতের অন্ধকার কেটে গিয়ে সকাল হয়ে গেল। পরের দিন সকালবেলায় চৌধুরী বাড়িতে এক প্রকার রাজকীয় আয়োজন চলছে। বাড়িতে বড় বউ আসছে বলে কথা, তাও প্রথমবারের মতো পা রাখবে শ্বশুর বাড়িতে। এমনিতে তারাই চট্টগ্রামে যেতেন শফিক রহমানের বাড়িতে মিরায়াকে দেখতে, যদিও মিরায়ার এ ব্যাপারে কোনো ধারণা নেই। সে জানতো রামিলা চৌধুরী তার বোন রোকেয়া বেগমের সাথে দেখা করতেই যেতেন। সকালে রুদ্র বিছানা ছাড়তে বাধ্য হয় এক বিকট শব্দে। শব্দটা ছিল ভ্যাকিউম ক্লিনারের। রুদ্র বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে সোজা নিচে নামলো। রুদ্র নিচে নেমে সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করা দেখে আশ্চর্য হলো। আম্মু, আম্মু। রুদ্র তার মাকে ডাকতে শুরু করলে রামিলা চৌধুরী উত্তর করেন, কি কি হয়েছে? এটা কি চেঁচাচ্ছিস কেন? এইসব কি চলছে? বাড়িতে কি কোনো মেহমান আসবে আজ? অতি আনন্দের সাথে রামিলা চৌধুরী বললেন, হ্যাঁ। কে আসবে যার জন্য এত আয়োজন? তোর ভাবি আসবে ঢাকায়। আর শোন, তোকেই আনতে যেতে হবে, তাই আজ কোম্পানিতে যেতে হবে না। ফ্রেশ হয়ে রওনা দে চট্টগ্রামের উদ্দেশ্যে। মীরা আর সোয়ারাকে নিয়ে আয়। রুদ্রর মাথায় হাত। কি? নীরা মানে মীরা ভাবি আর সোরা ঢাকায় আসবে কেন ওরা হঠাৎ? কেন আসবে মানে কি? বাড়ির বউ বাড়িতে আসবে না? আর মীরা মীরা করিস কেন? ভাবি হয় না তোর? ও আম্মু, মীরা আর সোরা আমার অনেক ছোট, তাই তো ছোট বোন ভেবে তুই করে বলি। আর আমার ভাইয়া মানে তোমার গুণধর বড় ছেলে যেই প্যাচে লাগিয়ে দেশ ছেড়েছে, ভাবিকে কি ভাবি বলে সম্বোধন করা সাজে? মীরার সামনে না গেলেও আমাদের সামনে বলবি তো নাকি? আর তোর ভাই আমার ছেলে না, তোর বাপের ছেলে। এই ঘাটতেরা আমার ছেলে না, এক আদর্শ বাপের আদর্শ ছেলে হয়েছে। আর এই দুজনের মাঝখানে আমি পড়ে গেছি। আচ্ছা আম্মু, তুমি কি ভেবে দেখেছো মীরা এই বাড়িতে এসেছে ভাইয়া জানতে পারলে কি হবে? ও তো মীরার অস্তিত্বই সহ্য করতে পারে না। রুদ্রের কথাগুলো রায়ান চৌধুরী শুনে রেগে গিয়ে চেঁচিয়ে উঠলেন, এটা ওর বাড়ি না, আমার বাড়ি। আমি ঠিক করব কে থাকবে আর কে থাকবে না। ও বলার কে? এই বাড়িতে কি হবে না হবে? মীরা আমার পুত্রবধূ, আর এই সত্য যদি আমার আহাম্মক পুত্র না বুঝে, কেউ এই বাড়িতে কখনো পা রাখতে হবে না। তোর বাইকে বলে দিস। নিজের সব কথা বলে রায়ান চৌধুরী বাড়ি থেকে চৌধুরী গ্রুপ অফ কোম্পানি দিকে রওনা দেয়। রুদ্র আজ তার বাবার সাথে অফিসে যাচ্ছে না, তাকে এখন ভাইয়ের বউ, তার চেয়ে 8-9 বছরের ছোট ভাবি ও তার বোনকে আনতে যেতে হবে। নাস্তা শেষে রুদ্র গাড়ি বের করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আমেরিকায় এক নতুন সকাল। রায়ান যথারীতি তার শরীরচর্চা শেষে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে। আজ তার মুখে ছিল এক রহস্যময় হাসি, যেন মনে হচ্ছে খুব দ্রুত তার কোনো একটা চাওয়া পূরণ হবে। রায়ান নিজের নাস্তা শেষ করে নিজের ল্যাপটপে বসে বাংলাদেশের বিভিন্ন কনস্ট্রাকশন সাইট দেখছিল নিজের কোম্পানির জন্য। এমন সময় রায়ানের ম্যানেজার তাকে কল করেন। রায়ানও কলটা রিসিভ করে স্বাভাবিকভাবেই, Good morning, sir. Good morning. What's the matter? Actually, sir, you are nominated for a award, and the award show is happening this evening. Yep, I was informed about it. I'll go inform them. Is there another problem? But, sir, 1 week ago, you said not to have any official work today. I had a plan, so you have cancelled that plan. রায়ানের কপালে হালকা চিন্তার রেখা পড়ে ম্যানেজারের কথা শুনে। নিজের ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখে আজ তার একটা বাইক রেসে যাওয়ার কথা। বাইক রাইড করা রায়ানের একমাত্র শখ, যেটা সে হাজারো কর্মব্যস্ততার মাঝেও সর্বোপরি অগ্রাধিকার পায়। সে বরাবরই বাইক রাইড করতে পছন্দ করে। তার কাছে কাজের চাপ থেকে মুক্তি দিয়ে আনন্দ এনে দেওয়ার বিষয়টি কেবল বাইক রাইডিং। আর এখন যদি রেসে সে না যায় তাহলে তার বাইকার হিসেবে গড়ে তোলা পরিচিতি নষ্ট হয়ে যাবে। রায়ান খানিকটা বিরক্তি নিয়ে বসে রইল। পরবর্তীতে ভেবে ম্যানেজারকে উত্তর করে, These two plans are totally different.
and the timing too. So it doesn't matter. I can handle it. And listen, don't wait for me. Go to the award ceremony yourself. I'll be there in perfect time. Okay, sir. See your three. নিজেদের কথা শেষ হলে রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে নিজের চুল সামান্য খামচে ধরে আওড়ালো, ধ্যাত তেরিকে, এত বড় বিজনেসম্যান হয়ে এত বড় প্রতিষ্ঠান চালিয়ে এই ধরনের ভুল কিভাবে করলাম? রায়ান তাও নিজেকে সান্ত্বনা দিতে আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলল, আরে এসব কিছু না। ইউ আর দ্য রায়ান চৌধুরী। ইউ ক্যান ডু এভরিথিং। এই বলে রায়ান বিকেলের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। আসলে বিকেলে বাইক রেস আর তার পরপরই সন্ধ্যায় অফিসিয়াল প্রোগ্রাম। সে ভেবেছে একসাথে দুটোই সামলে নেবে, যদিও চাইলেই সে প্রোগ্রামটা ক্যান্সেল করতে পারত, কিন্তু রায়ান কখনো কথার খেলাপ করে না। যেহেতু কথা দিয়েছে সে যাবে, তার মানে তাকে যেতেই হবে। বিকেলটা যেন ছিল অন্যরকম উত্তেজনায় ভরা। আকাশটা ঝলমলে নীল, সূর্যটা ঠিক মাথার উপরে নয়, একপাশে হেলে পড়েছে। আলোটা এমনভাবে রাস্তায় পড়ছে যেন রেসের ট্রাক নিজেই উকে দিচ্ছে রায়ানের পায়ের ছায়ায়। রায়ান আয়নায় চোখ রাখলো, মুখে একরাশ আত্মবিশ্বাস, চোখে আগুন। ধীরে ধীরে সে নিজের রাইডিং গিয়ার পরে নিল। কালো লাল কম্বিনেশনের লেদার স্যুট, পিঠে তার সিগনেচার আর সিম্বলটা জ্বলজ্বল করছে, ঠিক যেন আগুনের মতো জ্বলছে তার ইচ্ছে শক্তি। গ্লাভসগুলো পরার সময় সে এক প্রকার আকাশের দিকে তাকিয়ে হাসলো। আজও একটা ইতিহাস লিখবে সে। রেস ট্রাকে তখন থমথমে উত্তেজনা। হেলমেটটা পরে রায়ান বাইকের কাছে এসে দাঁড়ালো। সেটা ছিল একখানা কাস্টম ডিজাইন করা সুপার বাইক। শ্যাডো ভেস্ট ইঞ্জিন স্টার্ট হতেই এমন গর্জন তুলল যেন বিজয়ের ঘোষণার আগে শেষ সুর বাজছে। সিগন্যাল লাইট একে একে লাল থেকে হলুদ, তারপর সবুজ হতেই একযোগে আরও কয়েকটি সুপার বাইক গর্জে উঠল। গর্জন নয়, যেন যুদ্ধের দামামা। রায়ানের শুরুটা ছিল হিসেব করে, গতি নয়। প্রথমে পর্যবেক্ষণ। ট্রাকে তার চারপাশে ছিল চারজন শক্তিশালী প্রতিপক্ষ। কার্লোস দাহাক ডান পাশ থেকে স্টার্ট নিয়ে সে হঠাৎ স্ন্যাপ টার্ন করে লেন ব্লক করতে চায়। কেঞ্জি ব্লেড ড্রিফট এক্সপার্ট, ড্রিফটিংয়ে বাঁক নিতেই তার অস্ত্র লুসা নিথ্রো ডেভিল যে কোনো সময় গিয়ার শিফট করে হঠাৎ গতি বাড়াতে পটু। ম্যারা স্টিল নার্ভ, ঠান্ডা মাথার প্রতিযোগী, মেন্টাল গেম খেলতে ওস্তাদ। প্রথম বড় বাঘ ক্লেরোস তার বাইককে তীরের মতো ঠেলে দেয় রায়ানের সামনে। লক্ষ্য তাকে চেপে ধরে গতির ভারসাম্য নষ্ট করা। রায়ান ঠিক ওই সময় তার বিখ্যাত ট্রিক ব্যবহার করে প্যান্থম ব্রেক। সে হঠাৎই ব্রেক টিপে হালকা গতি কমায়, কিন্তু সামনের চাকার অ্যাঙ্গেল এমনভাবে ঘুরিয়ে নেয় যে বাইকটা একটা অদৃশ্য ছায়ার মতো পিছলে যায়। ক্লরস ভেবে বসে রায়ান তার পেছনে পড়ে গেছে, অথচ রায়ান পাশের লেন দিয়ে এমন নিখুঁতভাবে ঢুকে যায় যে কার্লোস টায়ার স্লিপ করে হারায় ব্যালেন্স। ফার্স্ট প্রতিপক্ষ আউট। কেঞ্জি তখন ডান বাঁক আসতেই একের পর এক ড্রিফট শুরু করে। সে চায় ট্রাকে একচেটিয়া নিয়ন্ত্রণ নিতে। রায়ান জানে শুধু গতি নয়, এ জায়গায় তাকে চাই ক্যালকুলেটেড অ্যাঙ্গেল প্লাস এয়ার প্রেশার কন্ট্রোল। সে তার ট্রিক চালায়। সিসর লেন, বাইকটা দুদিকে হেলে হেলে এমনভাবে কেটে যায় যে একে দেখে মনে হয় কেউ দুটা কাঁচি চালাচ্ছে একসাথে। সে হ্যান্ডেলটা কাত করে এমন এক অ্যাঙ্গেলে ঘোরে যেখানে বাইকটা কেবল ড্রিফট না, একসাথে ট্রাকের গ্রিপ ধরে আগায়। কেঞ্জি ভেবেছিল বাকি তার একচেটিয়া নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু রানের কৌশলে সে পাশ কাটাতে না পেরে বাইরে ছিটকে পড়ে। সেকেন্ড প্রতিপক্ষ আউট।
লুসা তখন নিত্র বোস্ট চালিয়ে দানবের মতো গতিতে ছুটছে। রায়ান তখনও তার গতি ধরে রেখেছে, কিন্তু শীর্ষ গিয়ারে যায়নি। ঠিক শেষ 20 সেকেন্ডে এসে চালায় তার গোপন অস্ত্র শ্যাডো সোর্স। এটা এমন এক সিস্টেম যা তার বাইকের ইঞ্জিন ও গিয়ারিং সিকোয়েন্সে আচমকা পরিবর্তন আনে এবং বাইকটাকে সাময়িকভাবে অতি প্রাকৃত গতিতে ঠেলে দেয়। তবে এটা চালাতে হয় নিখুঁত টাইমিংয়ে, না হলে ইঞ্জিন ওভারহিট করে। রায়ান সেটা করে নিখুঁতভাবে। সে লুসাকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। আর মীরা রায়ানের উপর মানসিক চাপ দিতে চায়, ক্রমাগত হর্ন আর সাইড সুইপ চালিয়ে তার মনোযোগ ভাঙতে চায়। কিন্তু রায়ান তখন চলে যায় এক অন্য জগতে। সে বেছে নিল তার বিখ্যাত ট্রিকটা, গ্রেভিটি স্লাইড। রায়ান হ্যান্ডেলটা হঠাৎ ডানে ঘুরিয়ে হেলমেটটা একপাশে কাত করলো। বাইকটা মাটি ছুঁই ছুঁই করে এমনভাবে বাঁক নিল যে মনে হচ্ছিল সে একসাথে উড়ছে আর পিছলে যাচ্ছে। এমন নিখুঁত ব্যালেন্স আর টাইমিং! চোখের পলকে সে প্রতিদ্বন্দ্বীকে ওভারটেক করে সামনে চলে এলো। ট্রাকে তখন একটাই আওয়াজ, রায়ান। শেষ 5 সেকেন্ডে সে তার নিত্রো প্লাস চালু করলো, একটা সিক্রেট বুস্ট সিস্টেম। বাইকটা গর্জে উঠল এবং সে এমন গতিতে ছুটে গেল যেন সময়কেও ফেলেছে পেছনে। হেলমেটের ভেতর সে এক বিশেষ সাউন্ড মুড চালু করে, যেটা বাইরের আওয়াজ ব্লক করে দেয়, শুধু বাইকের ইঞ্জিন আর ট্রাকের কম্পন। সে তখন রেসের সাথে একীভূত। শেষ মুহূর্তে গতিবেগ এবং ধৈর্য, এই তিনের নিখুঁত মিশ্রণে রায়ান ফিনিশিং লাইনে পৌঁছে যায় 0.3 সেকেন্ড আগে। সমস্ত প্রতিপক্ষ তখন থমকে যায়। চারদিক থেকে ক্যামেরা, চিৎকার, হাততালি। রায়ান ধীরে বাইক থামিয়ে হেলমেট খুলল। চুলগুলো বাতাসে উড়ছে, মুখে সে আত্মবিশ্বাসী হাসি। কিন্তু তার মুখে কোনো উল্লাস নেই, শুধু একটা মৃদু হাসি। এখনো অনেক বাকি। আমি রেস করি জেতার জন্য না, নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য। বাংলাদেশ। বিকেলের রোদে ঝিমিয়ে পড়া হাইওয়ে, বাতাসের ধুলার গন্ধ আর দূরে মেঘনার ঢেউ ভেসে আসছে। সেই গর্জন। রাস্তায় একটা মাত্র গাড়ি এগিয়ে চলেছে, গাঢ় নীল কালারের এসইউভি। স্টাইলিশ কিন্তু নিচু স্বরে গর্জন করা এক যন্ত্র। রুদ্র স্টিয়ারিংয়ে হাত রেখে ডান কনুইটা জানালার বাইরের বাতাসে ছেড়ে দিয়েছে। চোখে সানগ্লাস, গলার কাছে শার্টের বোতাম খোলা। চেহারায় একটা ক্লান্তি, কিন্তু চোখে স্পষ্ট ফোকাস। গাড়ির মধ্যে বাজছে মৃদু লো ফাইট হিপহপ। উইন্ডশিল্ডে গড়া রোদের ছায়ায় গ্লাভ বক্সের ওপরে ফেলে রাখা। চারিদিকে একেবারে ফাঁকা। ধান ক্ষেত পেরিয়ে গাড়িটা কখনো ওভারটেক করছে স্লো ট্রাক, কখনো পিছনে ফেলে দিচ্ছে পুরনো বাস। ডান পাশে চা দোকান, বাঁ পাশে রেল লাইনের পাশ দিয়ে হেলে পড়া তাল গাছ। একা গাড়িতে রুদ্রের কিছুটা একঘেয়েমি হতে শুরু করেছিল, তাই নিজেকে আবার সতেজ করতে মজার ছলে ছড়া কাটতে শুরু করে। রায়ানের যেমন শখ বাইক রাইডিংয়ের, তেমনি রুদ্রের শখের জিনিস হলো গিটার। ছোট্ট থেকে গিটার বাজানোতে সে খুবই ভালো। আগে একটা ব্যান্ডের সাথে যুক্ত ছিল, কিন্তু পরবর্তীতে বাবার সাথে পারিবারিক ব্যবসাতে তাকে মন দিতে হয়। যেহেতু রায়ান বড় ছেলে হয়েও দেশে নেই, তার নিজের ব্যবসা আছে, তাই সে আপত্তি করেনি। এখন ব্যবসা সামলাতেও রুদ্রের ভীষণ ভালো লাগে, আপন করে নিয়েছে, যার জন্য গিটার বাজানো এখন তার শখে পরিণত হয়েছে তার শান্তির অংশ। হঠাৎ গাড়ির ডান পাশে পাহাড় দেখা যায়। রুদ্র জানে সে চট্টগ্রামের সীমানায় ঢুকে পড়েছে। গাড়ি থামায় না। শেষ গন্তব্য এখনো বেশ কিছু কিলোমিটার দূরে। মা বাবার সাথে বেশ কয়েকবার রুদ্র চট্টগ্রামে এসেছে, তাই গাড়ি চালিয়ে আসতে তার কোনো অসুবিধা হয়নি। অন্যদিকে মিরায়া আর সোরায়া দুজন রেডি হয়ে আছে ঢাকায় যাওয়ার জন্য। মিরায়া তার পায়ে রূপার নূপুর পড়েছিল, যেটা তার চাচা তাকে উপহার দিয়েছেন এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। মিরায়াকে নূপুর পড়তে দেখে রোকেয়া বেগম খুশি মনে বললেন, বাহ,
আমার মীরা মাকে তো খুব মানিয়েছে নূপুরগুলো। মিরায়া মিষ্টি হেসে বলে, থ্যাংক ইউ চাচি, চাচার পছন্দ ভীষণ ভালো, তাই সুন্দর লাগছে। রোকেয়া বেগম মিরায়াকে আরেকবার উপর নিচ চোখ বুলিয়ে দেখে বলে, মীরা, তোর গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তোর জন্মদিনে তোকে যে সোনার চেইনটা দিয়েছিলাম সেটা পরে নে, ভালো লাগবে। মিরায়া চাচির কথা শুনে যেন একটু ভয় পেল। সে উপরের দিকে চোখটা ঘুরিয়ে কিছু একটা ভেবে নিয়ে চাচিকে বলতে যাবে, এমন সময় সোরায়া এসে বলতে লাগলো, এই যে আপু, তোর চেন আমি পরিয়ে দিচ্ছি। আসলে চাচি, আমি ওর চেনটা একবার পরেছিলাম তো আর দেয়া হয়নি। এই বলে সোরায়া মিরায়াকে চেইনটা পরিয়ে দেয়। অমনি চাচি তার নিজের গলার চেইনটা খুলে সোরায়াকে পরিয়ে দিয়ে বলল, এই নে, এখন তোরও চেইন আছে, আর মীরারটাও নিতে হবে না। সোরায়া চাচির দিকে তাকিয়ে সরলতায় প্রশ্ন করে, চাচি, তুমি আমাকে নিজের চেন কেন দিচ্ছ? আমার চাই না এইসব। আমি তো এমনি মীরা আপুর থেকে নিয়ে পড়েছিলাম। এটা আমার না, তোরই। তোর জিনিস তোকে দিলাম। এটা তোর চাচা তোর জন্যই এনেছিল। স্বর্ণ সামলাতে পারবি কিনা চিন্তা করে তখন দেইনি, ছোট ছিলিস তখন। এখন অনেক বড় হয়ে গেছে আমার ছোট্ট বুড়িটা। সোরায়া খুশিতে চাচিকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ চাচি, লাভ ইউ। সাথে সাথে মিরায়াও জড়িয়ে ধরতে ধরতে বলল, এই, আমাকে ছাড়া কোনো হাগ হবে না, আমাকেও নাও। রোকেয়া বেগম দুজনকে জড়িয়ে ধরে তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এখন রেডি হয়ে নিচে চলে আয়, তোদের রুদ্র ভাইয়া এলো বলে। এই বলে রোকেয়া বেগম নিচে নেমে যায়। বাড়িটা মেয়ে দুটো চলে গেলে ফাঁকা হয়ে যাবে, তাই রোকেয়া বেগমের আর শফিক রহমানের মনে একেবারে বিষণ্ণ। তবে এটাই যে প্রকৃতির নিয়ম, এক কুল গড়তে অন্য কুল ভাঙতে হয়। রোকেয়া বেগমের প্রস্থানের পর মিরায়া সোরায়াকে জড়িয়ে ধরে বলল, বনু রে, মহা বাঁচা বেঁচেছি আজ। তুই চেনটা আনলি কখন? চট্টগ্রাম ছাড়ছি। এমন গুরুত্বপূর্ণ একটা কাজ দিয়েছো, তা কি না করে ঘুম হবে আমার? তাই কালই এনেছিলাম। না হলে কি আর সময় হতো বলো? আবার কবে না কবে আসা হবে এখানে। মিরায়া মুখে হাসি নিয়ে আবার জড়িয়ে ধরে বলে, থ্যাঙ্কস রে বনু, এইবার তোকে যা চাইবি তাই দিব। একটু পেছনে যাওয়া যাক। মিরায়া তখন নবম শ্রেণীতে পড়তো। বাড়ন্ত বয়সে মিরায়ার খুব শখ তৈরি হয় সে ছেলেদের মতো বাইক চালাবে। তাই সে এলাকার এক ভাইয়ের কাছে স্কুলের পর বাইক চালানো শিখত। খুব কম সময় মিরায়া বাইক চালানো আয়ত্ত করতে পারে। দশম শ্রেণীতে ওঠার পর সে খুব ভালো বাইক চালানো শিখে গেল। এসএসসির পর আর তার জন্মদিনে শফিক রহমান আর রোকেয়া বেগম মিরায়াকে ওর ভালো রেজাল্ট আর জন্মদিন উপলক্ষে একটা সোনার চেইন উপহার দেয়। মিরায়া পরবর্তীতে বাইক রাইডিং আর প্রফেশনালভাবে বাইক রেস করার সম্পর্কে জানতে পেরে ঠিক করে সে নিজের বাইক কিনবে। তাই তার নিজের স্বর্ণের চেনটা বন্ধক রেখে বাইক কেনে। পরে বাইক রেসের উইনিং প্রাইজ মানি দিয়ে চেনটা ছাড়িয়ে নেবে। বয়স কম হওয়ায় মিরায়া এখনও বড় বাইক রেসে অংশ নেয়নি। তবে সে চট্টগ্রামে আর কাছাকাছি অঞ্চলে অনেক বাইক রেসে অংশগ্রহণ করে জিতেছে। যে টাকা জমিয়ে মিরায়া তার চেনটা ছাড়াতে সোরায়াকে দায়িত্ব দিয়েছিল। মিরায়ার পারিবারিক সচ্ছলতা আছে, তবে মিরায়ার এমন আবদার তারা মানলেও তাকে নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকতো। তাই মিরায়ার বাইক রাইডিং করার বিষয়টি কেউ জানে না সোরায়া ছাড়া। বর্তমান দুই বোন হাসি মুখে নিচে নেমে আসার কিছু সময় পর রুদ্র ও রহমান বাড়ির সামনে নিজের গাড়ি নিয়ে পৌঁছায়। রুদ্র গাড়ি থেকে নেমেই রোকেয়া বেগম তার শফিক রহমানকে সালাম করে। আসসালামু আলাইকুম খালামণি। আসসালামু আলাইকুম খালো, কেমন আছো তোমরা? রোকেয়া বেগম আর শফিক রহমান একসাথে। ওয়ালাইকুম আসসালাম বাবা, আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। দুলা ভাই আর আপা ভালো আছে তো? হ্যাঁ, বাবা মাও ভালো আছে। এখন ওই দুই মহারানীদের আসতে বলো, এখন রওনা না হলে অনেক দেরি হয়ে যাবে। রুদ্রের কথা শেষ হতে না হতেই মিরায়া আর সোরায়া চেঁচিয়ে রুদ্রকে ডেকে ওঠে। বাড়ির দরজা পার করে রুদ্রের সামনাসামনি হয়। কেমন আছো ভাইয়া? ভালো আছি বনুরা, তোরাও যে ভালো আছিস বোঝাই যাচ্ছে।
রুদ্রের কথায় দুই বোন মুচকি হেসে চাচা চাচির থেকে বিদায় নিয়ে তারা রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। এরপর পথে পরপর আর সময়ের পর সময় যেতে থাকে। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ মিরায়া জানালার বাইরে নজর রেখে উপভোগ করছে সময়টুকু। এমন সময় মীরা, হঠাৎ এই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় যাওয়ার কারণটা কি? আমার স্বপ্নের জন্য রুদ্র ভাইয়া, আমার মনে হয় ঢাকাতেই আমার ভবিষ্যৎ অবধারিত। কথাটা রুদ্রকে এক প্রকার চিন্তায় ফেলে দেয়। সে মনে মনে ভাবতে থাকে, মিরায়ার কথাতে তো কোনো ভুল নেই। সত্যি তো মিরায়ার ভবিষ্যৎ তো তার বড় ভাইয়ের সাথেই বাধা পড়ে আছে, আর ঢাকা তো ওর আসল বাড়ি। তবে সে এসব কথা না মাথায় এনে সোরায়াকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, আরে এই যে ছোট বোনও, আপনার কি খবর? আপনি কেন ঢাকা যাচ্ছেন? সোরায়া রুদ্রের কথায় বিরক্ত হলো, তবে বিরক্তি প্রকাশ না করে দুষ্টু হাসি দিয়ে বলল, আরে রুদ্র ভাইয়া, আমি তো যাচ্ছি আপুকে রক্ষা করতে, ও অনেক ভীতু তো তাই। ওহ না, আমি যাচ্ছি তোমার অন্ন ধ্বংস করতে। ওহ সরি, আসলে আমি যাচ্ছি ঢাকার একটা বড় লোক আর সুদর্শন পুরুষকে বিয়ে করতে। আল্লাহ, আসলে এটাও না, আমি তো যাচ্ছি মজা করতে। সোরায়ার কথায় মিরায়া আর রুদ্র দুজনেই শব্দ করে হেসে দেয়। রুদ্র হাসতে হাসতে আবার বলল, তোরা মেয়েরা আসলে যে কি চাস? রুদ্রের কথায় মিরায়া আর সোরায়া চোখাচোখি করে রুদ্রের কথার উত্তরে একসাথে গেয়ে উঠল, স্লিপার সে ফিগর বেবো সে আদা, বেবো সে আদা। তিনজন এবার একসাথে হেসে উঠল আর গাড়ি যেতে থাকলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। চৌধুরী বাড়িতে পৌঁছেই থামলো। বাড়ির বড় বউকে ঘরে তুলতে রামিলা চৌধুরী মূল দরজায় দাঁড়িয়েছিলেন। মিরায়া রামিলা চৌধুরীকে দেখেই লাফিয়ে নামতে গাড়ি থেকে